ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হচ্ছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান হোসেন। দর্শক, সম্প্রতি সময়ে বেশ কিছু ঘটনা ঘটে গেছে ক্রিকেটে। আমরা গতকাল লক্ষ্য করেছি যে মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের দল ছিল না, দিল্লি ক্যাপিটালসে ফিরেছেন। 2022-23 মৌসুমে আমরা লক্ষ্য করেছিলাম দিল্লিতে খেলতে মুস্তাফিজুর রহমানকে, 24-এ চেন্নাইয়ের পর এই বছরটা কিন্তু আইপিএলে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিল না। অবশেষে এই পাক ভারত যুদ্ধের কারণেই হোক কিংবা মূলত এই কারণটার জন্যই কিন্তু আসলে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়েছে দিল্লি ক্যাপিটালস, এবং পাশাপাশি সাকিব আল হাসানকেও আমরা শুনছি যে লাহোর কালান্দার্স পিএসএলের যে ফ্র্যাঞ্চাইজি তাকে দলে ভিড়েছে। এবং পাশাপাশি বাংলাদেশ দল ইতিমধ্যে আরব আমিরাতে অবস্থান করছে। 17 এবং 19 মে তারা দুটি ম্যাচ খেলবে আরব আমিরাতের বিপক্ষে। আমরা সামগ্রিকভাবে আলোচনা করব ক্রিকেট নিয়ে। আমাদের সাথে সে আলোচনা আছেন দুজন অতিথি, শাহ নুরুল কবির শাহিন, সবাই তাকে চেনেন, শাহিন ভাই বিসিবির সাবেক পরিচালক, এবং আছেন জাগো নিউজ24.com এর বিশেষ সংবাদদাতা আরিফুর রহমান বাবু। দুজনকেই স্বাগত আমাদের আজকে। ধন্যবাদ। তবে দর্শক, তার আগে জানিয়ে দিতে চাই দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের শিরোনামগুলো। দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। একদম শুরুটা দিয়ে শুরু করতে চাই। 6 কোটি রুপিতে মুস্তাফিজ আইপিএলে যাচ্ছেন বলাটা এখনো পর্যন্ত হয়তো বোধহয় ঠিক হচ্ছে না, কারণ আমরা যতটুকু বোর্ড কর্তাদের সাথে বা বোর্ডের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি শাহিন ভাই, যে এখনো পর্যন্ত এনওসি নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে। আজকের মধ্যেই সম্ভবত সেটি মিটে যাবে, অর্থাৎ দুবাইয়ে মুস্তাফিজুর রহমানের খেলা হচ্ছে না, তিনি আইপিএলে খেলতে চলে যাবেন ভারতে। মুস্তাফিজুর রহমান এবং পাশাপাশি সাকিবের প্রসঙ্গটা যদি আনি, যে পিএসএল একটা দীর্ঘ বিরতি ছিল সাকিব আল হাসানের, পিএসএলে তিনি খেলতে যাচ্ছেন লাহোর কালান্দার্সের হয়ে। ফ্র্যাঞ্চাইজি লিগে এই পাক ভারত যুদ্ধ কিন্তু বাংলাদেশিদের জন্য অন্তত পক্ষে দুয়ার খুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো, এবং প্রথিতযশা যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আছে সেখানে একটা ভালো সুযোগ তৈরি হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে যে সেটা জাতীয় দলের ক্রিকেটের সেটার ইম্প্যাক্টটা কি হবে? ধন্যবাদ। আমি শুরুতেই বাবু আমার ছোট ভাই, ওকে অভিনন্দন জানাচ্ছি। সে আমার সাথে দেখা হয়নি, আজকে দেখা হয়ে গেল। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি নির্বাচিত, ধন্যবাদ, কৃতজ্ঞতা। তো এখন মুস্তাফিজের সংবাদটা আসলে এটা একটা মানে ভালো সংবাদ, খুশির সংবাদ। যদি মুস্তাফিজ যায়, খেলতে পারে, এটা আমাদের জন্য, দেশের জন্য মঙ্গলজনক। কিন্তু এখন আবার যেটা যে তার ছাড়পত্র নিয়ে ধোঁয়াশা, তো এখন যে আমরা আমিরাটসের সাথে খেলতে যাচ্ছি দুটা টি-20 টুর্নামেন্ট, এখানে মুস্তাফিজের কতটুকু মানে আমি মনে করি না যে মুস্তাফিজ এতটা দরকার আছে। বরঞ্চ যদি সে যায় দিল্লিতে, এই দিল্লির হয়ে খেলতে পারে, সেটা আমার মনে হয় যে আমাদের জন্য, দেশের জন্য অনেকটা ভালো কিছু করতে পারবে সে, এবং আমাদের জন্য ভালো হবে, এক্সপিরিয়েন্সটা আরও তার গেদার হবে। আর এমিরেটসের সাথে মুস্তাফিজ ছাড়া খেললেও যে আমরা খারাপ করব, এটা আমি আশা করি না বা বিশ্বাস করি। এটা তো এক ধরনের আসলে প্রস্তুতিমূলক পাকিস্তানের বিপক্ষে, রাইট। এখন এরপরে আমরা আমাদের যাবে ওরা পাকিস্তানে খেলতে, যে সেখানে মুস্তাফিজ হয়তো জয়েন করতে পারবে। তবে আপাতত মুস্তাফিজকে ছাড়পত্র দেওয়া উচিত, আমি অভিনন্দন জানাই মুস্তাফিজকে। আর পিএসএলে যে এই সাকিবকে নিচ্ছে, সাকিব দীর্ঘদিন বিরতির পর মাঝখানে সে হয়েছিল, তার সে ব্যান্ড হয়ে গেছিল, তার অ্যাকশন, বোলিং অ্যাকশনের এই সমস্ত কারণে তার আরও, এবং আমাদের দেশেও তার বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়েছে, যার ধরুন সে আর দেশে ফিরতে পারতেছে না, খেলতে পারতেছে না। সে এখন বাইরেই খেলার চেষ্টা করতেছে। এখন যেটা পিএসএলে তাকে নিছে, আশা করি সে ভালো খেলবে। খেলোয়াড় হিসেবে, আমি নিজেও খেলোয়াড় হিসেবে তাকে অভিনন্দন জানাই যে সে আরও ভালো খেলুক, তার পারফরমেন্স ভালো হোক। তা আর যেটা সর্বোপরি যেটা হচ্ছে যে আমাদের যে এই টুর্নামেন্ট যেটা আসছে, আমাদের খেলতে যাচ্ছে যে আমাদের ছেলেরা ইউএইতে, যে ইউএইর সঙ্গে দুইটা টি-20, তো এখানে এটার একটা প্রস্তুতিমূলক ম্যাচ। সেখান থেকে হয়তো বা তারা আবার দেশে ফিরবে, দেশ থেকে পাকিস্তান যাবে। পাকিস্তানও তো যে এখন খুব একটা ভালো, আরব আমিরাত থেকেই পাকিস্তান যাওয়ার কথা, হ্যাঁ ওখান থেকে যাওয়ার কথা। তো ওরা ওখানেও যে আমাদের বাংলাদেশ খারাপ খেলবে সেটা, কারণ আমাদের লাস্ট যে ট্যুরটা ছিল সেখানে কিন্তু আমরা আমাদের টিম ভালো করে আসছে, টেস্টে ভালো করে আসছে, এবং
আশা করি যে ওই একটা স্পিরিট তাদের কাজে দিবে, কাজ করবে এবং পাকিস্তানের সঙ্গে ভালো খেলবে। আর ভারত পাকিস্তান যুদ্ধের যে বিষয়টা, সেটা থেকে আমাদের একটা মানে খেলোয়াড়দের জন্য একটা সুসংবাদ বয়ে আনছে, সেটা ভালো। তাই এতে আমাদের বাংলাদেশের খেলোয়াড়রা আরও যাবে, আরও খেলবে, আরও পারফর্ম করবে বা আদৌ অভিজ্ঞতা সঞ্চয় করবে, এটাই আমরা আশা করি। এবং এটাতে আমি স্বাগতম জানাই। জি, একটু বাবু ভাইয়ের কাছে জানতে চাই, পাকিস্তান সফরের আপডেটটা কোনো আছে কি না বাবু ভাই? আমরা যতটুকু জানতে পেরেছি সরকারি গ্রিন সিগন্যালের অপেক্ষা আছে ক্রিকেট বোর্ড, তারা ইতিবাচক এই সফরের ব্যাপারে। পাকিস্তানের সাথে পাকিস্তান পিসিবির সাথে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কোনো আপডেট আছে কিনা, কারণ সময় কিন্তু একদমই হাতে নেই। শোয়েব, গতকালকে রাতেও আমি ক্রিকেট বোর্ডে কথা বলেছি, ঠিক আপনি যে কথাটা বললেন সেটা দিয়েই আমি একটা প্রতিবেদনও তৈরি করেছি যে আসলে সরকারের সবুজ সংকেতের দিকেই তাকিয়ে আছে বিসিবি। এটা খুব স্বাভাবিক, কারণ একটা যুদ্ধ পরবর্তী পরিস্থিতি এবং যুদ্ধবিরতি চললেও আপনি বলতে পারেন না যে শতভাগ সিকিউরড, রাইট। এখন পাকিস্তানে খেলতে যাওয়া অবশ্যই, ইভেন ভারতেও তাই, ঝুঁকি আছে বা ঝুঁকিপূর্ণ। এর মধ্যে সিদ্ধান্তটা নেবে সরকার। এখন পিসিবি বলল যে তোমরা চলে আসো, আমরা নিরাপত্তা দেব, আমাদের ক্রিকেট বোর্ডও চলে যাবে, ব্যাপারটা এরকম নয়। আমাদের ইসলামাবাদে যে আমাদের যে হাই কমিশন আছে, ডেফিনেটলি একটা ভাইটাল রোল, গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন তারা, বা করছেন তারা। নিশ্চয়ই একদম খুঁটিয়ে দেখবেন নিরাপত্তা পরিস্থিতি কি, কোনো রকমের আমাদের প্লেয়ারদের জানমালের কোনো রকমের কোনো ঝুঁকি থাকবে কিনা। যখন পাকিস্তানের নিযুক্ত আমাদের হাই কমিশনার বা আমাদের ফার্স্ট সেক্রেটারি বা অন্যান্য হাই কমিশনের কর্মকর্তারা আমাদের সরকারকে আশ্বস্ত করবেন যে না, পাকিস্তান সফরটা এখন করা যায় বা নিরাপত্তার ঝুঁকি কম, তখনই কেবল বাংলাদেশ সরকার হয়তো ক্রিকেট বোর্ডকে অনুমতি দিবেন। কাজে আমার কাছে মনে হয় ব্যাপারটা কয়েকটা ধাপ আছে, কয়েকটা স্তর আছে, এবং এটা তো একটা সরকারি সিদ্ধান্ত। এখন আর শুধু পিসিবি আর বিসিবির ভেতরে ব্যাপারটা জড়িত না। আমি নিজেও কিন্তু এভাবেই দেখতে চাই, তার কারণ সবার উপরে আমার দেশের ক্রিকেটারদের শুধু পারফরমেন্স না, সবার আগে হচ্ছে নিরাপত্তা, তাদের জানমালের নিরাপত্তাটা। একজন বাঙালি হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমি চাইবো আমার দেশের ক্রিকেটাররা সিকিউর থাকুক। এখন সেক্ষেত্রে যদি ট্যুর হওয়াটা বাঞ্ছনীয় হয় তাহলে হবে, আর সেক্ষেত্রে যদি নিরাপত্তার কোনো ঝুঁকি থাকে তাহলে ট্যুর ক্যান্সেল হয়ে যাবে, কিংবা পরে হবে বা আগে পরে হবে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। বাট আমি ঘুরে ফিরে একটাই কথা বলতে চাই, আমাদের প্লেয়াররা যেন সত্যি কথা নিরাপত্তার মধ্যে ঝুঁকি নিয়ে পাকিস্তান না যায়। জি, শাহিন ভাই, এই ধরনের পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতিতে আপনার কাছে কি মনে হয়, মানে যাওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত হবে? এবং ক্রিকেটারদের আসলে আমি যদি বলতে চাই যে তাদের যে মানসিক অবস্থাটা, ধরে নিলাম যে সব কিছু ঠিকঠাক থাকবে, কিন্তু যেই এক্সপেরিয়েন্স নিয়ে এসেছেন নাহিদ রানা কিংবা রিশাদ হোসেন, তারা নিশ্চয়ই ড্রেসিং রুম শেয়ার করছেন, তারা অন্যান্য যারা সতীর্থ আছেন তাদের সাথে কথা বলবেন। সেক্ষেত্রে কি ধরনের মানসিক অবস্থা নিয়ে ক্রিকেটাররা যেতে পারেন? এখন যেটা বাবু যেটা বললো যে আমাদের যারা ওখানে এমবিসি আছে, এমবিসির কর্মকর্তারা আছে, তারা তো একটা খোঁজখবর নিয়ে তারা তো তাদের সাথে আলোচনা করে বলবে। এবং পাকিস্তান তো এখন তো যে যুদ্ধের যেটা থামছে বা যুদ্ধ বন্ধ হয়ে গেছে, তখন পরিবেশটা সবাই কিন্তু একটা মানে মানে কি বলবো আমরা, ফুরফুরা অবস্থায় আছে আর কি, সেটা বলে যে সেই অবস্থায় যদি থাকে, তাই পাকিস্তানে তো আমাদের খেলোয়াড়রাও কিন্তু আমার মনে হয় যেটা ওই যে যারা ওরা যে এক্সপিরিয়েন্স নিয়ে আসছে সেই সময়টা এখনকার সময়টার মধ্যে একটা ভিন্নতা আছে। আমার মনে হয় যে নিরাপত্তা যদি পর্যাপ্ত থাকে এবং পাকিস্তানের পিসিবি থেকে যদি আরও শক্তভাবে এবং আমাদের বোর্ড থেকে যদি এই জিনিসটা আরও নিশ্চয়তা নিয়ে নেয় যে আমাদের নিরাপত্তার বিষয়গুলো কি বা নিরাপত্তার কিভাবে কি দেবে, সেইগুলো যদি জানা বোঝার পর টিম পাঠায়, আমার মনে হয় যে যাওয়া উচিত। জি, বাবু ভাই, শুধুমাত্র দুবাই সিরিজ কিন্তু নয়, যদি আইপিএল, দিল্লি ক্যাপিটালস এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 5 নম্বরে আছে, তাদের একটা সুযোগ আছে যে প্লে অফ খেলার। যদি দিল্লি ক্যাপিটালস খেলে ফেলে প্লে অফ কিংবা যদি ফাইনালে যায়, সেক্ষেত্রে একেবারে একটা দীর্ঘ সময়ের জন্য মুস্তাফিজুর রহমানকে কিন্তু হাতছাড়া হবে। সেক্ষেত্রে তখন ইন্টারসেপ্ট করবে কিনা শুধুমাত্র দুবাই এই সিরিজটা নয়, পাকিস্তানের সাথে যদি সিরিজটা হয় সেখানে একটা ইন্টারসেপশনের জায়গা আছে কিনা, সেই চিন্তা করে ক্রিকেট বোর্ড কি ভাববে? আমি কিন্তু শাহিন ভাইয়ের পক্ষে যেতে চাই, কারণ হচ্ছে কি, বাংলাদেশ
পাকিস্তানের সঙ্গে অফকোর্স শাহিন ভাই খুব নিজে ক্রিকেটার ছিলেন, দক্ষ সংগঠক, অনেক ভালো লেভেলে ক্লাব লেভেলে এবং ন্যাশনাল লেভেলে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। তার মাঠের অভিজ্ঞতা থেকেই বলেছেন যে যথার্থ বলেছেন, আরব আমিরাতের সঙ্গে আসলে মোস্তাফিজকে খেলালেও চলে, না খেলালেও চলে, এটা হলো তার বটম লাইন। তো পাকিস্তানের সঙ্গে কিন্তু তা না, পাকিস্তানের সঙ্গে আপনার মোস্তাফিজের মতো একটা দক্ষ অভিজ্ঞ পরিণত বোলারের দরকার আছে। এখন আপনি যদি রেজাল্টকে চিন্তা করেন, পাকিস্তানকে হারাতে চান, তাহলে তো অবশ্যই মোস্তাফিজকে দরকার। আর যদি মনে করেন যে না, তার ইন্টারন্যাশনাল এক্সপোজার এবং এখান থেকে তিনি যে এক্সপেরিয়েন্সটা গ্যাদার করবেন, নিজেকে একটু মোস্তাফিজের বলের ধার কিন্তু সব মিলে একটু কমে গেছে। এখন আইপিএলে আপনি জানেন নার্সিংটা খুব ভালো হয়, তো যদি তার নার্সিংয়ে আবার তার ভবিষ্যতের কথা যদি চিন্তা করি, তাহলে মোস্তাফিজকে পাঠানো উচিত। আর বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে ভালো খেলতে চায় বা জিততে চায়, তাহলে পাকিস্তানের সঙ্গে তাকে সিরিজে রাখা উচিত। এটা হলো আমার বটম লাইন। বাট আমি মনে করি যে মোস্তাফিজের কাছ থেকে আমরা এখন সেরাটা পাচ্ছি না। মোস্তাফিজকে যদি আইপিএল খেলতে দেয়া হয়, কারণ আমরা শুরুতেই আপনি ভূমিকায় বললেন যে 6 কোটি রুপিতে তাকে, যদিও এটা যদি তিনি পাবেন না, এটা নিয়ে কিন্তু অনেকের ধারণা যে এখন খেলাই তো আছে, যদি আপনি ওই ম্যাচ ওয়াইজ 3টা, তারপরে হচ্ছেন আবার স্থান নির্ধারণী খেলা, মানে বিষয়টা এরকম যে সবগুলো ম্যাচের জন্য তিনি 6 কোটি টাকা একটা রেশিও ওয়াইজ তিনি পাবেন। আমার কাছে মনে হয় মোস্তাফিজকে তো তারা নিশ্চয়ই ঘষে মেজে আরো শানিত করার চেষ্টা করবেন। সেই চেষ্টাটা ওই দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফদের ওই চেষ্টাটা মোস্তাফিজকে আগামী দিনে আরও ভালো খেলতে সহায়তা করবে। আর মোস্তাফিজ যখন নিজেকে ফিরে পাবেন, তখন তো ভবিষ্যতে আমাদেরই অ্যাসেট হবেন। মোস্তাফিজ তো আর চলে যাচ্ছে না, হয়তো এই সিরিজে আমরা পাবো না। সব কিছু মিলে আমার মনে হয় মোস্তাফিজকে, আপনি যেটা বললেন যে মোস্তাফিজ যদি পুরো আইপিএলটা তাকে খেলতে হয় একদম টিল ফাইনাল এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে, সেক্ষেত্রে তার পাকিস্তান সিরিজ মিস করার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো সেটা সম্ভাবনা থাকলেও আমার মনে হয় ক্রিকেট বোর্ডের জন্য একদম সহজ সিদ্ধান্ত না, বাট আমি মনে করি ক্রিকেট বোর্ডের মোস্তাফিজকে ছাড়পত্র দিয়ে দেওয়া উচিত। জি, একটু জাতীয় দলের দিকে যদি তাকাই, কালকে 2 দফায় গেছেন ক্রিকেটাররা। এই দলটার নেতৃত্বে লিটন দাস, আমরা তার আগের সিরিজে লক্ষ্য করেছি যে তিনি স্কোয়াডেই ছিলেন না, সেখান থেকে তাকে বিপিএল এর পারফরমেন্স বিবেচনায় এনেছে নিশ্চয়ই ক্রিকেট বোর্ড। এবং লিটন দাসের ক্যাপ্টেন্সি আপনি মূল্যায়ন কিভাবে করবেন শাহিন ভাই? আসলে লিটন দাস তো ক্যাপ্টেন্সি, তার যে ক্যাপ্টেন্সি তিনি হয়তো বা দীর্ঘ সময়ের জন্য কখনোই ছিল না, মাঝে মাঝে সে ছিল, কিন্তু তার সেই ক্যাপ্টেন্সিটা আমি যেটা মনে করতেছি আর কি, যে এখন যারা খেলোয়াড়রা আছেন বেশিরভাগ খেলোয়াড়ই হচ্ছে জুনিয়র খেলোয়াড়, তার অনেক জুনিয়র, এবং এখানে তার যদি একটা মানে ওই খেলোয়াড়দের উপরে যদি কন্ট্রোল আনতে পারে এবং খেলোয়াড়দের সাথে যদি একটা কম্বিনেশন তৈরি করতে পারে, তো তাহলে আমার মনে হয় তার ক্যাপ্টেন্সিটা কাজে লাগবে। এবং এখানে যারা সিনিয়র 2-1 জন আছেন, তাদের সাথে যদি সমন্বয় করে সে ক্যাপ্টেন্সিটা করতে পারে, আমার মনে হয় যে খারাপ করবে না, ভালোই করবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এমিরেটসে আমাদের টিম ওখানে এই 2টা ম্যাচ খেলতে যাওয়ার পিছনে কারণ বা যুক্তি কি? জি জি, তাই না? আমি মনে করতেছি যে আমাদের যে উইকেট বাংলাদেশে, আমাদের পাকিস্তান সফরের প্রস্তুতি, রাইট, আমাদের যে উইকেট, বাংলাদেশের যে উইকেট, এই উইকেটে যেরকম আমরা নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলাম এই টিমকে, তাই না? আবার আমরা যে হোয়াইট ওয়াশ হব, হোয়াইট ওয়াশ শেষ ম্যাচটা অবশ্য শেষ ম্যাচটা জিতছে ওরা, হ্যাঁ, কিন্তু এই যে আমাদের উইকেটের যে উন্নয়ন, মানে উইকেটের ডেভেলপমেন্ট, ভিন্ন কন্ডিশন এবং উইকেটে খেলার যে অভিজ্ঞতা, রাইট, এখন ওইখানে যায় আমি 2টা টি20 খেলা আমি কি এক্সপিরিয়েন্স করবো, তাই না? বা কতটুকু আমার অর্থাৎ মানে প্রতিপক্ষের চেয়ে উইকেট এবং কন্ডিশনকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। পাকিস্তানের উইকেট, এমিরেটসের উইকেট অলমোস্ট সেম হবে। ঠিক আছে, একটা বিরতির সময় হয়ে গেল শাহিন ভাই, ছোট্ট একটা বিরতি নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, কিছুক্ষণের মধ্যে ফিরছি। দর্শক, ফিল্ম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছি দেশের ক্রিকেট নিয়ে। বাবু ভাই, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। খেলা চলছে অনেকগুলো, আমরা লক্ষ্য করলাম যে শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-19 দল খেলে এসেছে, ইমার্জিং দলের খেলা রাজশাহীতে হচ্ছে, সিলেটে বাংলাদেশ এ দল খেলছে 4 দিনের ম্যাচ।
মোটামুটি একটা ব্যস্ত শিডিউল বাংলাদেশের ক্রিকেটে, এইটা কতটা ইতিবাচক আপনার কাছে মনে হয়? না, ডেফিনেটলি ইতিবাচক, কারণ আপনার একই সময়ে আন্ডার-19 যেখানেই খেলতে যায়, অ্যাব্রডে আছে, জাতীয় দল একই কথা বলছি যার সঙ্গেই খেলুক দেশের বাইরে, এবং এ দল এমার্জিং টিম দেশে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার যথাক্রমে এ দল এবং এমার্জিং টিমের সঙ্গে খেলছে। দুটি দেশই ক্রিকেটের এখন সুপ্রতিষ্ঠিত শক্তি, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা। সব মিলে ইটস এ গুড স্টেপ। বাট শোয়েব, আমার যেটা মনে হয়, শাহিন ভাই যে কথাটা বলছিলেন, ওই যে বললাম খেলোয়াড়ি অভিজ্ঞতা, আপনি এই সিরিজগুলো যদি ট্যুরে রূপান্তরিত করতে পারতেন, যেমন আন্ডার-19 শ্রীলঙ্কায় খেলছে, দ্যাটস গুড। আর আমাদের আরব আমিরাতের সঙ্গে দুটি ম্যাচ খেলার চাইতে প্র্যাকটিস করাটাও যুক্তিযুক্ত হতে পারতো, কারণ আমরা জানি আরব আমিরাতে এখন প্রচুর ফ্যাসিলিটিস। দুবাইতে যে আধুনিক ক্রিকেট স্টেডিয়াম এবং কমপ্লেক্সটা, সেখানে প্র্যাকটিস করাটাও অনেক যুক্তিযুক্ত, দুবাই একাডেমি মাঠ যেটা। বাট আপনার সাউথ আফ্রিকান এমার্জিং টিম, নিউজিল্যান্ড এমার্জিং টিমের সঙ্গে আপনি বাংলাদেশের এই উইকেটে খেলে জিতে তৃপ্তির ঢেকুর তুলে কোনো লাভ নেই। এগুলো যদি আপনি অ্যাওয়েতে খেলতেন, সাউথ আফ্রিকা গিয়ে যদি আমাদের এমার্জিং টিম খেলতো, নিউজিল্যান্ডে গিয়ে যদি আমাদের এই টিমটা খেলতো, তাহলে আমাদের যেসব প্লেয়াররা ন্যাশনাল টিমের পাইপলাইনে আছেন, তারা নিজেদেরকে তৈরি করতে পারতেন এবং ভবিষ্যতে ওই দেশের মাটিতে গিয়ে ভালো খেলার রসদ এবং অভিজ্ঞতা সঞ্চয় করতে পারতেন। এই দেশের মাটিতে এই চেনা জানা উইকেট পরিবেশে আপনি এমার্জিং টিম অফ সাউথ আফ্রিকাকে হারালেন, নিউজিল্যান্ড এই টিমকে ধরাশায়ী করলেন। এটা একটা একদম যে কোনো এফেক্ট নেই বা পজিটিভ ইম্প্যাক্ট নেই তা না, বাট আমার মনে হয় ইট কুড হ্যাভ বিন বেটার যদি আমরা বাইরে খেলতে পারতাম। এক্স্যাক্টলি। শাহিন ভাই, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। সামনেই তো বিসিবির নির্বাচন রয়েছে, আপনি এর আগে বোর্ডে ছিলেন, এবার নির্বাচনে কিংবা বোর্ডে আপনার আসার ইচ্ছা আছে কিনা? আসার ইচ্ছা তো অবশ্যই আছে, কিন্তু এখনকার যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি আর বোর্ডের যারা আছেন তাদের যে পারফরম্যান্স এবং তাদের যে মানে বিষয়ে যে আলোচনা সমালোচনাগুলা বিভিন্নভাবে দেখতেছি শুনতেছি, এতে খুব একটা মানে আশা জাগে না। কারণ এখানে যারা কাউন্সিলর আছেন, আমরা জানি, সবাই, তুমিও জানো, বাবুও জানে, যে এই যে একটা সিন্ডিকেট করে যে একটা কাউন্সিলরশিপ করা হয়েছিল ক্লাবের, যে এখানে যে শুনছি যে মল্লিক ছিল 50টা ক্লাবের মালিক। এখানে যারা বর্তমান বিসিবিতে আছে, এদের কেউ শুনতেছি যে 20-30টা ক্লাব তার পকেটে আছে। তো এইগুলো তো, এই সিন্ডিকেটগুলো না ভাঙে যদি ইলেকশন দেওয়া হয়, তাহলে মানে ওই যে অনেকটা জেলাও সেই কদুর মতোই, সেই কদুর মতোই হবে, সে পকেট কমিটি হবে, যেরকম ফুটবল ফেডারেশনে হয়েছে যে আগের কাউন্সিলরদের করছে, এখন এখানে একমাত্র তাবিব আওয়াল ছাড়া বাকি সবই সে আগের ঘরানার লোক। এইভাবে যদি ক্রিকেট বোর্ড হয়, তাহলে আমি মনে করি যে সেই ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না। তবে এই কাউন্সিলরশিপটা যদি নতুন করে করা হয়, যেখানে আছে, এখানে কিছু যারা আছেন বর্তমান, আমি বিভিন্নভাবে পত্রপত্রিকা, টেলিভিশনে, এমনিও মাঠে ময়দানে দেখি, যাদের অতীত অভিজ্ঞতা তেমন নাই, তারা কিন্তু এখন অনেক বড় মানে স্টেক হোল্ডার হইতে চাইতেছে। তো এতে আমার মনে হয় যে ক্রীড়াঙ্গনের খুব একটা সুফল বয়ে আনবে না। জি, বাবু ভাই, আপনার কাছে কি মনে হয়, যেই শাহিন ভাই যেই আসলে অভিযোগটা তুললেন, আমরা সবসময় লক্ষ্য করেছি ক্ষমতার পালাবদল হোক আর যাই হোক, এই যে সংগঠনগুলো রয়েছে, এই সমন্বয়, ক্লাবগুলোর সমন্বয় কিংবা জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থার সমন্বয় যে সংগঠনগুলো রয়েছে, সেগুলোর শক্তির আসলে খুব বেশি তারতম্য হয় না। আপনার কাছে কি মনে হয় যে এইটা আসলে এই ভাঙা কতটুকু যুক্তিযুক্ত, ভাঙা উচিত কিনা? না, প্রথম কথা হচ্ছে, আপনি যদি ক্রীড়াঙ্গনটা একদম শুধুই ডেডিকেটেড করে দেন শুধুই শাহিন ভাইয়ের মতো যারা ক্রিকেটার, রাজনীতি এবং অর্গানাইজার, রাজনীতিবিদের দরকার আছে। আমি এই অনুষ্ঠানে দায়িত্ব নিয়ে, এখতিয়ার নিয়ে বলছি, রাজনীতিবিদ এবং সরকারের, বিশেষ করে উচ্চ পর্যায়ের মন্ত্রী, আমাদের চলতি বাংলায় আমরা বলি মন্ত্রী মিনিস্টার, একসাথেই বলে থাকি, দুটোই একই অর্থ বহন করে, এগুলো দরকার আছে। আপনি ভারতের মতো দেশের দিকে তাকান, কারণ আপনি যখন ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন, হকি ফেডারেশন এগুলো রান করবেন, যদি সরকারের উচ্চ পর্যায়ের সরাসরি হস্তক্ষেপ
সাহায্য সহযোগিতা এবং পৃষ্ঠপোষকতা না থাকে আপনি রান করতে পারবেন না। শাহিন ভাই যখন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তখন কিন্তু বোর্ডের কিন্তু সরকারের তিনি নিজেও কিন্তু এমপি তখন, কাজেই এগুলোর দরকার আছে। এখন শাহিন ভাই যেটা বললেন আমি সেই সুরেই সুর মিলিয়ে বলবো, কাউন্সিলরশিপটা একটা বিরাট ফ্যাক্টর। আপনি যদি এটা গুটি কতেক লোকের পকেটে থাকে বা হাতে থাকে তাহলে তো আর আপনি প্রকৃত ক্রীড়া মনস্ক এবং স্পোর্টস লাভার যারা ক্রীড়া অন্তপ্রাণ মানুষ বা ক্রিকেট প্রেমী যারা বা ক্রিকেটকে যারা মন থেকে ভালোবাসেন, ওন করেন, তাদেরকে আপনি পাবেন না। আমার মনে হয় এখানে সরকারেরও একটা হস্তক্ষেপ করা উচিত, এনএসসিরও অন্তত কাউন্সিলরশিপটা যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয় এবং যারা ডেডিকেটেড টু ক্রিকেট সেই মানুষগুলো যাতে কাউন্সিলরশিপ পান, তাহলেই কিন্তু ক্রিকেট বোর্ডে দেখবেন আপনি মোটামুটি স্বচ্ছতা ফিরে আসবে এবং ক্রিকেট অন্তপ্রাণ মানুষ দিয়ে ক্রিকেট বোর্ড পরিচালিত হবে। আমি একটা কথা বলতে চাচ্ছি যে এই দেশে সরকার এবং ক্ষমতার পালাবদলের পরপরই ক্রিকেট বোর্ডে কিন্তু চেঞ্জ আসে, বাট অতীতে কিন্তু কিছু ভালো বোর্ডও আছে। যেমন আপনি যদি 91 to 96 এর বোর্ড চিন্তা করেন, লেট লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান সাহেবের কমিটি, আমিনুল হক মনির কমিটি, কিছু ভালো লোক ছিলেন। কাজেই সবকিছু মিলে ভালোর চেষ্টা যদি থাকে তাহলে অবশ্যই ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ দুজনকেই, এবং একটা লেভেল প্লেইং ফিল্ডের আসলে খুব বেশি প্রয়োজন অন্তত বিসিবি নির্বাচনের ক্ষেত্রে। শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।